বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট নিজ দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে এদেশে আশ্রয় নেয়ার দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছেন রোহিঙ্গারা। এ উপলক্ষে সকালে কুতুপালংয়ে সমাবেশে নিজ জন্মভূমিতে ফিরতে বিশ্ববাসীর সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেন তারা। সেই সাথে মিয়ানমারে মর্যাদাপূর্ণ জীবনযাপন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে সমাবেশ শেষ করে আশ্রিত রোহিঙ্গারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। উখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে, যারা আজকে জেনোসাইড ডে হিসেবে পালন করছে। কারণ ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গারা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সহায় সম্বল, মা বাবা ভাই বোন সবকিছু হারিয়ে, ভিটে মাটি সবকিছু ছেড়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। জন্মভূমি ছেড়ে আসার এই দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন রোহিঙ্গারা। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, আবার কেউ চোখের পানি মুছছিলেন বারবার। একসময় সবাই রাব্বুল আলামিনের কাছে জন্মভূমিতে ফেরার জন্য মোনাজাত করেন। চাই আর মানে বিচারগান গরিয়র আরারে মানে আর দেশত আর ফেরক দিত আর দেশের মধ্যে আর যেত সর চাই এত আর দেশের মধ্যে আর ওয়াফিজ যাবল্লা চাই। এর আগে রোহিঙ্গারা বলেন তাদের মন পড়ে আছে জন্মভূমিতে। যেদিনই নিরাপত্তা পাবেন সেদিনই ফিরে যাবেন নিজের মাটির কাছে। আর কেউ কেউ বলেন শুধু ফেরত পাঠালেই হবে না, নিশ্চিত করতে হবে যেন ফেরার পর আবার নির্যাতনের শিকার হতে না হয়, আবার যেন উদ্বাস্তু না হতে হয়। রোহিঙ্গা নেতারা সাংবাদিকদের জানান ক্যাম্পে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম, কিন্তু তাদের ভবিষ্যৎ আটকে আছে এই আশ্রয় শিবিরে। এখন তাদের দাবি আরাকানে নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার। আর এই জন্য লাগবে বিশ্বের সব শক্তিধর দেশের সমন্বিত উদ্যোগ। সাস্টেনেবল একটা সলিউশন করিবার সব দুনিয়া ইয়ারা হেলাপ করিবার মকসলরে এই মজলিস আরম্ভ করা গিয়েছে। প্রার্থনা শেষে মাঠ ছাড়ার আগে রোহিঙ্গাদের কণ্ঠে ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স বলা সম্ভব না হলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার দুপুরে ফেনীর পরশুরামে ১৫০০ কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও পুনর্বাসন কাজের এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী আরও বলেন, গত ১৭ বছর দেশে দুর্নীতির একটি ট্রেন্ড ছিল, তাই সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। এছাড়া বন্ধুত্বের সম্পর্ক কতটুকু ইতিবাচক হওয়া দরকার, ভারতকে তা বিবেচনা করতে হবে। বর্ষা মৌসুমে কোনো বার্তা না দিয়ে উজানের পানি ছেড়ে দেওয়া হয়, তাই প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের প্রতি ভারতের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ১৭ বছরের একটা ট্রেন্ড, এই ট্রেনটা ছিল দুর্নীতি দুঃশাসনের। জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, আমরা দায়িত্ব নিয়ে আজকে দেশ পরিচালনা করছি। এবং এই কথাটুকু আমি বলবো না যে জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং একটা আমাদের চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি যে ভারত এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবেন এবং বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখবেন। কোনো ধরনের আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, সেই জন্য আমরা আরও বেশি সজাগ থাকব। জ্বালানি সংকটের প্রভাব এখন শুধু গণপরিবহন কিংবা শিল্প কারখানায় নয়, পড়ছে জরুরি স্বাস্থ্য সেবাতেও। নারায়ণগঞ্জে পাম্পে জ্বালানি পেতে দীর্ঘ অপেক্ষা থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের। এতে সংকটাপন্ন রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকট দীর্ঘ হলে রোগী পরিবহনে বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার শঙ্কা করছেন অ্যাম্বুলেন্স চালকরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে।
প্রতিবেদন। জ্বালানি সংকটের কারণে প্রায় প্রতিদিনই নারায়ণগঞ্জের পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। জ্বালানি সংগ্রহে অন্যান্য যানবাহনের পাশাপাশি দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকদের অভিযোগ, এমনিতেই প্রয়োজনের তুলনায় কম অ্যাম্বুলেন্স, তার উপর জরুরি মুহূর্তে জ্বালানি না পাওয়ায় সময় মতো রোগী পরিবহন করা যাচ্ছে না। এই সিরিয়াল ধরতে ধরতে কমপক্ষে দেখা যাচ্ছে যে সারাটা রাত পার হয়ে যায়। রাত্রে আসলে ভোর সকালে আসলে আবার একটা টিপ মারলে ঘুমাবো কখন? 12 ঘন্টা 13 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা বসে থেকে তারপর আমাদের গ্যাস নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সকল আবেদন, অন্তত পক্ষে গ্যাসের সংকটটা সমাধান করেন। স্বজনরা বলছেন, জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও জ্বালানি সংকটে সময় মতো হাসপাতালে না পৌঁছাতে পারলে ঝুঁকিতে পড়েন বহু রোগী। রুগী অনেক যে নিয়ে আসতে হবে হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব। আমি একটা অটো নিয়ে যে রাস্তা আমাদের 1 ঘন্টা অ্যাম্বুলেন্স দিয়ে আসা যেত, এটা আমার 3 ঘন্টা লেগে গেছে। কয় গ্যাস ভাড়া বেশি, অ্যাম্বুলেন্সের লেগা ফোন ধরতেছে না, ফোন ধরলেও ভাড়া বেশি যাইতেছে। সচেতন নাগরিকরা বলছেন, অ্যাম্বুলেন্স জরুরি স্বাস্থ্যসেবার অংশ, তাই সংকটের সময়ে অ্যাম্বুলেন্সের জন্য বিশেষ ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা দরকার। পেট্রোল পাম্পগুলোতে অন্তত পক্ষে গ্যাসের সরবরাহটা বাড়িয়ে জনদুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে চেষ্টা করবে, এটা আমাদের কর্তব্য। অ্যাম্বুলেন্সের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক। অ্যাম্বুলেন্স কোনো গ্যাস স্টেশনে গেলে তাকে পুরোপুরি গ্যাসটা দেওয়া হোক, তাহলে আমরা রোগীদের সেবার জন্য একটু সুবিধা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে নারায়ণগঞ্জে 6টি সরকারি হাসপাতাল এবং 140টি বেসরকারি ক্লিনিক রয়েছে, যেখানে মাসে প্রায় 1,80,000 রোগী চিকিৎসা নেয়। সারা জেলায় অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র 30টি। বনশ্রী হালদার, 71। বরগুনার পাথরঘাটায় তীব্র লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। এতে চরম সংকটে পড়েছেন জেলেরা। বরফ না পেয়ে অনেক জেলেরাই সাগরে যেতে পারছেন না। বিপাকে পড়েছেন আড়তদার ও পাইকাররা। আর মিল মালিকরা বলছেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না থাকায় লোকসানের মুখে পড়েছেন তারাও। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। এই ঘাটকে কেন্দ্র করে ব্যবসার জন্য এখানে আসেন দেশের অন্তত 13 জেলার মৎস্যজীবীরা। তাদের বরফের চাহিদা মেটাতে মৎস্য অবতরণ কেন্দ্রের চারপাশে গড়ে উঠেছে 22টি বরফ মিল। তবে সম্প্রতি লোডশেডিং এর কারণে প্রায় বন্ধ হয়ে আছে এসব বরফ মিলের উৎপাদন। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বরফ না পেয়ে মিলের আশেপাশের খাল ও নদীতে নোঙর করে আছে কয়েকশো সমুদ্রগামী মাছ ধরা ট্রলার। জেলেরা বলছেন, বরফ সংকটে মিলের সাথে থমকে গেছে জেলে জীবনের চাকাও। বরফ আমরা ঠিক মতো পাচ্ছি না, কারেন্ট লোডশেডিং করে, বিদ্যুৎ আসে না। কারণ যদি না থাকে তাই বরফ ভালো সলিড হয় না, বরফ টিকসই হয় না, আমাদের সমস্যা বেজে যায়। কারণ যদি বিদ্যুৎটা যদি ভালোভাবে ঠিকভাবে চালায় তাহলে আমার মাছটা ঠিকান যাইবে, তাহলে আমাকে ধরেন ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আড়তদার ও পাইকাররা বলছেন, জেলার মধ্যে সবথেকে বেশি লোডশেডিং দেওয়া হয় পাথরঘাটা উপজেলায়। অথচ এই উপজেলার প্রায় 90% মানুষ মৎস্য পেশায় জড়িত। তারা বলছেন, বরফ সংকটে ঢাকা সহ দেশের অন্তত 10 জেলায় মাছ সরবরাহ বন্ধ হয়ে আছে। বরফ মিল যখন বিদ্যুতের কারণে চালাইতে পারতেছে না, তখন আমাদের অবস্থা খুব করুণ। বরফের টেম্পার থাকে না, বরফ যতটুকু তৈরি হয় ততটুকু আবার গলে যায়। হ্যাঁ, বরফের লোডশেডিং এখানে চরম ভোগান্তি। আর মিল মালিকরা জানান, 1 ক্যান বরফ উৎপাদন করতে 16 থেকে 17 ঘন্টা মিল চালু রাখতে হয়, কিন্তু বর্তমানে বিদ্যুৎ থাকে 2 থেকে 3 ঘন্টা, যে কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ যদি না থাকে তো মাছ তো পয়সা যায়, দাম কমে যায়, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যখন আমাদের 6 সিলিন্ডার আমাকে 15-20টা মোটর চলে, তখন দেখা যাইতেছে সুইচ কেবল অন করছে, এর ভিতরেই আবার চলে গেছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, চাহিদার বেশি বিদ্যুৎ সরবরাহ করছেন তারা। এই বরফ কল যদি আমাদের ঠিক মতো না চলে, তাহলে এই এলাকায় বড় ধরনের একটা ঝামেলা হইতে পারে বা ম্যাসাকার হইতে পারে। এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা স্পেশাল দৃষ্টি দেওয়ার জন্য আমরা এটা জানিয়েছি। এবং এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানান, গুরুত্ব বিবেচনায় পাথরঘাটা উপজেলাকে জরুরি বিদ্যুতের তালিকায় নিয়ে আসার চেষ্টা চলছে। যে বিদ্যুৎ বিভাগ আছে ওনাদেরকে চিঠি দিয়ে এটাকে কেপি অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা চেষ্টা করা যেতে পারে, যে যেখানে আমাদের বরফ কল আছে সেখানে যাতে সরবরাহটা স্বাভাবিক থাকে। পাথরঘাটায় প্রতিদিন 14 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও মাত্র 5 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। মনিরা কাজেরি, 71।
যশোরের শার্শায় লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছেন মাছের খামারিরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানিতে অক্সিজেনের সংকট তৈরি হয়ে পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। দেখা দিয়েছে ভয়াবহ মাছের মরক। ঘের মালিকদের দাবি এতে ক্ষতি হয়েছে প্রায় 15 কোটি টাকা। এস এম মুসলিম উদ্দিন, পাপ্পুর তথ্য ছবিতে প্রতিবেদন। শার্শা উপজেলার বাহাদুরপুরের সোনামুখ বিলে স্বজনের মৎস্য ঘেরে গত 22 আগস্ট রাতে হঠাৎ বিপুল সংখ্যক মাছ মারা যেতে শুরু করে। ঘের মালিকের দাবি লোডশেডিংয়ের কারণে পানিতে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা যায়নি, এতে মাছ মারা যাচ্ছে। মৎস্য খামারিদের দাবি ঘেরে বিপুল পরিমাণ পাবদা সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। কোটি টাকার মাছের খাবার বাকিতে নেয়ার পাশাপাশি ব্যাংক ঋণও রয়েছে তাদের। কিন্তু গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। খামারিদের অভিযোগ, এমন ঘটনার পর প্রশাসন বা মৎস্য বিভাগের কেউ খামারে আসেননি। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার দাবি জানান তারা। গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায় এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। ব্যবসা যে চালাবে এই পরিমাণ কোনো অ্যাবিলিটি নেই। তারা তো প্রচুর পরিমাণ দিনাও আছে, ব্যাংক দিয়ে খাদ্যর দোকানে তো সম্পূর্ণ খাদ্য তো বাকিতেই নেওয়া হয়। বাকি খাদ্যর দোকানে তো অলরেডি মনে করেন না হলেও 15 থেকে 15 কোটি টাকা হয়তো খাদ্যর দোকানেই পাবে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি জাতীয় গ্রিডে ঘাটতির কারণে সারা দেশেই লোডশেডিং চলছে। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। শাকিলা শম্পা, 71। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল হয়েছে বঙ্গোপসাগর। পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে দেওয়া হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় উত্তাল হয়েছে উত্তর বঙ্গোপসাগর। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হচ্ছে। এরই মধ্যে উপকূলের নদ নদীতে জোয়ারের পানি কিছুটা বেড়েছে। সাগর উত্তাল থাকায় উপকূলে আশ্রয় নিয়েছে মাছ ধরা ট্রলারগুলো। ভোলার বৈরাগীর চরের মহিষ বাথানে চুরির আতঙ্ক বাড়ছে। খামার মালিকরা জানান গত 2 বছরে কমপক্ষে 300 মহিষ চুরি হয়েছে। বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা নদীর বৈরাগীর চর। এই চরে নেই পাকা রাস্তা, বিদ্যুৎ বা মানুষের বসতি। আছে শুধু বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠ আর শত শত মহিষ, সাথে কিছু রাখাল। এখানে রাত হলেই চলে মহিষ চুরির তাণ্ডব। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মহিষ চুরি বন্ধ হচ্ছে না। বিগত কয়েক বছর আমাদের পূর্বজ থেকে আমরা মহিষ লালন পালন করে আসছি, কিন্তু আমরা কখনো শুনি নাই যে মহিষ চুরি হয়। এই 5 তারিখের পরের থেকে আমার 35টার উপরে মহিষ এ পর্যন্ত চুরি হয়েছে। 4বার মহিষ চুরি হয়েছে। মহিষ আইয়া গেল, আমরা অন্তত 10 বছর পরে এই মহিষ আমরা পাইছি। মহিষ চুরির কথাটা আমরা এই বছর, এই 2 বছরে মহিষ চুরির কথাটা শুনি, তার আগে কোনো মহিষ যে চুরি হতে আমরা জানতামই না। খামারিদের অভিযোগ, গভীর রাতে মহিষ চুরি হয়। নদীপথে দ্রুতগতির ট্রলার নিয়ে চরাঞ্চলে ঢুকে নির্জন বাথানগুলোকে টার্গেট করে সংঘবদ্ধ চোরের দল। কষ্ট বসে লইয়া গেছে, আমরা হইলাম গরিব মানুষ, অসহায় মানুষ, এইভাবে লালন পালন করে কোন রকম চলি। কিছু নিচে বিলের থেকে, কিছু নিচে কিলা থেকে, এইভাবে আমাকে 35-40 বছর মতো এরকম গেছে। আমার এই 10 দিনের ভিতরে আমার কালকে গেছে, কালকে নিয়ে গেছে 6টা, এর আগে নিয়ে গেছে 5টা, এর আগে নিয়ে গেছে অনেকগুলি মহিষ। আপনার এই বাচ্চা থুয়া আপনার মাদাম লইছে 4-5টা, এখন বাচ্চা এগুলি বান্ধে রাখছি, আমরা এগুলি ঠিক মতন দুধ অন্য বসে লাগাইছি,
ঠিক মতন দুধ খাওয়ান যায় না। খামারিরা আরও জানান, প্রাচীনকাল থেকে এসব চরে লালন পালন করা হচ্ছে মহিষ। ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ পাওয়ায় অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার খুলেছে। ভোলার মহিষের দই এখন শুধু একটি খাদ্য নয়, এটি একটি স্বীকৃত ঐতিহ্য। এদিকে চুরি রোধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান কোস্টগার্ড। বিশেষ অভিযানের পাশাপাশি সন্দেহজনক নৌযান এবং ব্যক্তিদের চলাচলের উপর নিবিড়ভাবে নজরদারি রাখা হচ্ছে। এছাড়াও স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ ও তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে প্রয়োজনীয় অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। খামারিদের দাবি, নিয়মিত নৌটহল ও চোর চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদার না হলে বাথান ভিত্তিক মহিষ পালন ঝুঁকির মুখে পড়বে। নূর তাজমিন নীর, ৭১। নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউসুফ রাজু হত্যার বিচার ও দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি তুলেছেন স্বজনেরা। নোয়াখালীতে রাজুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনেরা বলছেন, প্রায় ৩ বছর আগে স্বপ্ন পূরণের আশায় নিউ ইয়র্ক যায় রাজু। সে স্বপ্ন ভেঙে যাওয়ার অসহায় হয়ে গেছে পুরো পরিবার। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০২৩ সালের ২৩ অক্টোবর আমেরিকা যায় রাজু। সেখানে যাওয়ার পর প্রথমে কিছুদিন ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন তিনি। এরপর ইস্ট নিউ ইয়র্কের ফিজা ফ্রাইড চিকেনের আমেরিকান বেস্ট উইংস রেস্টুরেন্টে চাকরি নেন। শনিবার রাত ১১:৩০টার দিকে ওই রেস্টুরেন্টে অতর্কিত গুলিবর্ষণ করে অজ্ঞাত এক যুবক। এ সময় গুলিবিদ্ধ হন রাজু ও রাসেল নামে এক যুবক। পরে রাজুর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, রবিবার রাজুর মৃত্যুর খবর জানতে পারেন তারা। আমরা তো অনেক টাকা ঋণ করে গেছে, ওনার ঋণগ্রস্ত রহিগে থাক মানে আছে। এখন আমরা ঋণই তো শোধ হইলাম না। বাংলাদেশের সরকারের কাছে আমার এটাই ওনারা আবদার, ওনার যেমন মেয়েগুলোর লাগে কিছু করে। দ্রুত মরদেহ দেশে এনে দাফনের পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার। এখন আপনাদের কাছে সবার কাছে আমরা একটাই অনুরোধ, বাইজির কাছে লাশ হিসেবে ফিরে আসে। এটাই যে আমাদের কাছে জীবিত তার আসতে পারবে না। এখন দেনা করা আমরা হাঁটতেছি। এখন বাংলাদেশ সরকার এবং আমেরিকা সরকার যদি আমাকে একটু ফেলে পড়ে, তাহলে তার 2টা সন্তান আছে, তার একটা পরিবার আছে, আমারও ভবিষ্যতে ছেলেবেলেরা আছে, আমারও অতি ভবিষ্যতে দরকার। এখন যদি দয়া করে কিছু সাহায্য সহায়তা করে, তাহলে আমরা এই পরিবারটা একটু খাই। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজুর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রাজুর পুরো পরিবার পথে বসার উপক্রম হয়েছে। সরকারের কাছে আমি আবেদন জানাই, প্রথমত হইল রাজুর লাশ যেন বাংলাদেশে আসতে পারে, সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং রাজুর এই পরিবার যেন আগামী দিনে তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারে। আমেরিকা সরকারের সাথে যোগাযোগ করে তার একটা বিহিত ব্যবস্থা করা। প্রবাস কল্যাণ ট্রেডার্স যারা আছে নোয়াখালী, সোনাইমুড়ি, আমিরশেফা, সবাই যাতে করে এই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, এটাই আমাদের দাবি। গুলির ঘটনার খবর পেয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগে 73rd স্টেশন ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নিকটবর্তী ব্রকডেল হাসপাতালে পাঠায়। আহত রাসেল সেখানে চিকিৎসা নিচ্ছে। শাকিলা সিথি, ৭১। চলছে দর্শক, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।